TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। দলের অভিজাত শ্রেণীর কথায় নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার MSNBC-কে দেওয়া এক বিশেষ অডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন সাধারণ ডেমোক্রেটিক ভোটাররা এখনও তাকেই চায়। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পকে হারানোর জন্য নিজেকে সেরা প্রার্থী বলে আবারও দাবি করেন বাইডেন। প্রেসিডেন্ট আরও বলেন, কেউ তার সরে দাঁড়ানোর পক্ষে থাকলে আগামী মাসে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে আপত্তি জানাতে পারেন, তার বিরুদ্ধে প্রার্থিতার লড়াইও করতে পারেন। ইসরায়েলি বাহিনী দাবি করেছে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আরেক নেতাকে হত্যা করেছে তারা। সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে IDF-এর একটি বিমান লেবাননের দক্ষিণাঞ্চলীয় কালাইলি এলাকায় হামলা চালিয়ে হিজবুল্লাহ নেতা মোস্তফা হাসান সালমানকে হত্যা করেছে। IDF দাবি করেছে ইসরায়েলের বিরুদ্ধে অসংখ্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে জড়িত ছিলেন সালমান। এদিকে একটি মনে হচ্ছে বিশ্বের জন্য একটি ভালো খবর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, আমেরিকা ও ইরানের মধ্যকার কূটনৈতিক আলোচনার পথ খোলা রয়েছে এবং দুই দেশের মধ্যে সমঝোতা আলোচনা চলমান রয়েছে। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে কানানি বলেন, ইরান সরকার নিজেদের মর্যাদারও বজায় রেখে পররাষ্ট্রনীতি প্রণয়নের পরিকল্পনা করছে। তিনি দাবি করেন, বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক জোরদার হলে কূটনৈতিকভাবে ইরান আরও শক্তিশালী হয়ে উঠবে। বর্তমানে ইরান কূটনৈতিকভাবে ভালো অবস্থানে আছে উল্লেখ করে তিনি বলেন, নতুন প্রশাসনও এই ধারা বজায় রাখবে। নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ইরান নিজেদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের সর্বোচ্চ চেষ্টা করবে বলেও আশ্বাস দেন নাসের কানানি। এই ছিল এই আপডেট। আমি আলোচনায় চলে যাব। আমার সাথে আছেন সৈয়দ মাহমুদুল্লাহ, সিনিয়র সাংবাদিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আরও আছেন ডক্টর নাকিবুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে সৈয়দ মাহমুদুল্লাহর কাছে যেতে চাই যে একটি তথ্য এই আসছে কিছুক্ষণ আগে আমরা দেখছি যে বলা হচ্ছে হোয়াইট হাউসের যে লগবুক সেইখান থেকে এসছে তথ্যটা। পার্কিনসন্স ডিজিজ এক্সপার্ট তিনি 8 মাসে 8 বার হোয়াইট হাউস পরিদর্শন করেছেন। এবং যে দাবি উঠছে, প্রেসিডেন্ট বাইডেন যে অভিযোগ করছেন দলের অভিজাত শ্রেণী, এই যে যারা এই দাবি তুলছেন, এই তাদের মধ্যে 9 জন কংগ্রেসম্যানের কথা আমরা জেনেছি, তাদেরকে কি তিনি মিন করেছেন, অভিজাত বলছেন, নাকি কোনো অর্থদাতা যেমন নেটফ্লিক্সের CEO এরকম কয়েকজন অর্থদাতা, কারা অভিজাত শ্রেণী, কাদের কথা তিনি বলছেন যে অভিজাত শ্রেণী? অভিজাত সেই অর্থ না, সেটা উনি যেটা বলছেন যে একটা উচ্চমার্গীয় নিজেদেরকে যারা ইম্পর্টেন্ট মনে করেন, নিজেদেরকে খুব ইম্পর্টেন্ট পজিশনে আছেন, সে ফাইন্যান্সিয়ালি হোক এবং ল মেকার হিসেবে, পার্লামেন্টের মেম্বার, কংগ্রেসের মেম্বার হিসেবে হোক, বা রাজনৈতিক পরিস্থিতিতে তারা বেশ গুরুত্বপূর্ণ আসন আছেন, এরকম জায়গায় হোক। এমন না যে কংগ্রেসের সদস্য বা যারা টাকা প্রচুর তহবিল দেন ডেমোক্রেটিক পার্টিকে, তারা ছাড়াও ডেমোক্রেটিক পার্টির প্রাক্তন বা বর্তমান অনেক সিনিয়র লিডার পর্দার অন্তরালে নাম তাদের না কোট করে তাদের বক্তব্য দিচ্ছেন প্রেসিডেন্ট বাইডেন যেন উইথড্র করেন, প্রত্যাহার করেন। তাদেরকে তিনি মিন করেছেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি প্রার্থী থাকছি, আমি কোনো অবস্থাতে উইথড্র করব না, এবং এই ধরনের ব্যক্তিরা যারা দাবি করছেন তারা যদি কেউ চান আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন, যেটা শিকাগোতে অগাস্ট মাসে হবে, সেখানে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে তাদের নিজেদের জনপ্রিয়তা শক্তি পরীক্ষা করে দেখতে পারেন, তার নমিনেশন পেলে তারা পাবেন, এই ধরনের কথা তিনি বলছেন। কিন্তু এই ওভারঅল তিনি এই জুন মাসের কত তারিখে এটা হলো, সেই থেকে এই যে ডিবেট হলো ট্রাম্পের সাথে, সেই ডিবেট থেকে এই পর্যন্ত 27 জুন, এই 27 জুনের ডিবেটে তার যে পারফরমেন্স, প্রথম কয়েক মিনিটের পরেই লোকে বুঝে গেছে তার পারফরমেন্স। তিনি কথাবার্তা বলতে পারছেন না, ফিসফিসিয়ে কথা বলছেন, তিনি অসংলগ্নভাবে কথা বলছেন, তিনি জবাব কমপ্লিট করতে পারছেন না,
তিনি সেন্টেন্স শুরু করেন, শেষ করতে পারছেন না, মানে অনেক মানে আমতা আমতা করছেন। তারপর তার আপনার মাঝে মাঝে মানে মরণাপন্ন অনেক ব্যক্তি যারা আছেন, একদম শেষের দিকে বয়স চলে গেলে মানে বার্ধক্য তাদেরকে পেয়ে বসলে, এই যে পার্কিনসন ডিজিজের সেটাও একটা লক্ষণ হতে পারে। সেটা হচ্ছে মুখ হা করে থাকে অনেক সময় এবং অর্থহীন ভাবে, ভাবলেশ বিহীন ভাবে, এই ধরনের তার সেদিন অবস্থা ছিল। এর আগে পরে মানে তার পারফরমেন্স এর থেকে বেটার হয়েছে, কিন্তু এর পরবর্তী কয়েকদিনও এবং আগের কয়েকদিনও তিনি বিভিন্ন জায়গায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, তাতে অনেক সময় উল্টাপাল্টা কথা বলেছেন। এমনকি এবিসি নিউজের সাথে যে সাক্ষাৎকার তিনি দিয়েছেন, সেটাতেও তো আমরা দেখেছি যে খুব খুব বেশি না হলেও তিনি দুটো সেন্টেন্স পরপর জোড়া লাগাতে পারছিলেন না। এবং আরেকটা সাক্ষাৎকারে উনি বলছিলেন, আমি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, ব্ল্যাক মহিলা প্রেসিডেন্ট, নারী প্রেসিডেন্ট, এই ধরনের কথাবার্তা বলেছেন। এর বেশ কয়েক মাস আগে ঋষি সুনাক যখন ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি একবার মানে বেশ কয়েক মাস, সম্ভবত 5-7 মাস আগে তিনি হোয়াইট হাউসে এসেছিলেন বাইডেনের সাথে দেখা করতে। যখন তিনি বলছিলেন, তো বাইডেন এরকম ওই একটা কাগজ নোট লিখে নিয়েছিলেন, এইরকম একটা কাগজ নোট লিখে নিয়েছিলেন। তারপর একটা পাতা দেখে ওনার সাথে কথা বলেন, তারপর পাতা আরেকটা উল্টান। খুব মানে ধীমান ব্রিলিয়ান্ট যারা নেতা, ইনিও আগের আমলে হলে এটা করতেন না, তাদেরকে থরলি ব্রিফ করা হয়, কিন্তু নোট দেখে এই পাতা উল্টে তারা কথা বলেন, এই একটা। প্লাস তিনি ঋষি সুনাককে ব্রিটেনের প্রেসিডেন্ট বলে প্রথমে অভিহিত করেছিলেন। তো ফলে তার এই যে মানে মেন্টাল ফগ এবং এইটা চলছে, এবং নিউ ইয়র্ক টাইমস রিপিটেডলি বিভিন্ন ধরনের মানে প্রবিং রিপোর্ট দিয়েছে, অন্যান্য পত্রিকাও দিয়ে বলেছে হোয়াইট হাউসের কর্মকর্তারা এটা অনেকটা চাপা দিয়ে রেখেছিল। তার যে এই যে বার্ধক্যে অনেক লোক 95-97 বছর বয়স পর্যন্ত অনেকে অ্যাক্টিভ থাকতে পারে, অনেক ব্রিলিয়ান্ট থাকতে পারে, কিন্তু তার ক্ষয় যে শুরু হয়েছে গত 1-2 বছর থেকে, তার অনেক নজির তারা উত্থাপন করে বলছে তারা তার থেকে জনগণকে আড়াল করে রেখেছে, ঢেকে রেখেছে তার ওই সমস্ত দৌর্বল্য। এখন তিনি আবার জোর করে বলছেন তিনি দাঁড়াতে তিনি পারেন। ডেলিগেটরা তার সাথে যারা নির্বাচিত মানে প্রাইমারিতে তার পক্ষে গিয়ে যারা নির্বাচিত হয়েছেন, তারা তাকে ভোট দিতে লিগালি বাধ্য এই দেশের ট্র্যাডিশন অনুসারে। এখন কিন্তু সেখানে ফলে তিনি উইথড্র না করলে সেটা একটা নাজুক পরিস্থিতি আছে। কিন্তু ঘটনা হচ্ছে প্রেসিডেন্ট একবার তার প্রেসিডেন্টের এয়ারক্রাফটে ওঠার সময়, এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় 3বার সিঁড়িতে পড়ে গিয়ে এইভাবে উঠেছেন। আরেকবার একটা স্টেজে পড়ে গেছেন, এইরকম সম্ভবত 2বার পড়ে গিয়েছিলেন। যাই হোক, এই ধরনের যে ঘটনাগুলো হচ্ছে, এই ধরা যাক ওনাকে নমিনেশনও দিয়ে দিল, নমিনেশনের পরে এরকম হোঁচট খাওয়া শুরু করলেন, এরকম কথাবার্তা তিনি বলতে পারছেন না, ডিবেট না আর নাই করলেন, কথাবার্তা বলতে পারছেন না, কিছু হ্যান্ডেল করতে পারছেন না, মেন্টাল ফগ বেড়ে গেছে। তখন কি পাবলিক তাকে ভোট দেবে? ডেমোক্রেটরাই তো ভোট দেবে না, কম লোকে ভোট দেবে। ফলে তিনি যদি সত্যি তিনি ক্রেডিট নিচ্ছেন, অনেক ভালো কাজ করেছেন, নিঃসন্দেহে ভালো কাজ করেছেন, তিনি ক্রেডিট নিচ্ছেন সবকিছুর জন্য। কিন্তু আজ যদি তার এই অ্যাডামেন্ট এটা তো অনেকের কাছে পাওয়ার হাঙ্গরি মনে হচ্ছে। এবং তখন তৃতীয় বিশ্বের কোনো নেতা নেত্রী সম্পর্কে যখন বলা হয় তারা ক্ষমতা ধরে রাখার জন্য এটা সেটা করছে, সবচেয়ে নিজেকে একবারে গণতন্ত্রের মানসপুত্র বলে দাবি করেন, গণতন্ত্রের পীঠস্থান বলে দাবি করেন তার নেতা, তিনি যদি ক্ষমতা না ছাড়ার এই মনোবৃত্তি দেখান, এবং তিনি একমাত্র ব্যক্তি তাকে হারাতে পারেন ট্রাম্পকে, তারপর আবার বলছেন তিনি এনবিসি কে সম্ভবত না এবিসির সাক্ষাৎকারে, আমি আমার বেস্ট দেব, তারপরে যদি হেরে যাই তো কে আর করা যাবে। তো তিনি বেস্ট দিয়ে হেরে যাবেন, এই হেরে যাওয়ার রিস্ক যে তিনি নিচ্ছেন, অন্য ব্রিলিয়ান্ট আউটস্ট্যান্ডিং ইয়াঙ্গার পার্সন আছে তার দলে, আউটস্ট্যান্ডিং, তার কামালা হ্যারিস, তার ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে গভর্নর নিউসাম, গভর্নর গ্রেসন এবং অন্য অনেক আউটস্ট্যান্ডিং লিডার আছেন এই দলে, তাদেরকে চান্স না নিয়ে তিনি একদম অনড় হয়ে বসে আছেন। তিনি যদি সত্যিই ডেমোক্রেটিক পার্টিকে ভালোবাসেন, সত্যিই যদি এই দেশের গণতন্ত্র বিপন্ন বলে উনি সত্যি অনেস্টলি ফিল করেন,
যে সমস্ত আউটস্ট্যান্ডিং লোকরা গণতন্ত্রের না, এখানে একটি ফিল করার বিষয় আছে এই সৈয়দ মাহমুদুল্লাহ, একই সঙ্গে তাকে তো বলতে হবে। যেমন এডিটোরিয়াল বোর্ড লিখছে এই নিউ ইয়র্ক টাইমসের, তারা লিখছে যে দ্য ডেমোক্রেটিক পার্টি মাস্ট স্পিক দ্য প্লেন ট্রুথ টু দ্য প্রেসিডেন্ট, অর্থাৎ এটা বলা হচ্ছে না, এই সত্য কথাটা বলা হচ্ছে না, বলছে না কেউ। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. অনেকেই বলছে পর্দার অন্তরে, তাদেরকে তো তিনি ধমক লাগালেন, ভর্ৎসনা করলেন যে তোমরা এলিটরা আমাকে বলছো তোমরা সরে যাও, এইটা বলে তাদেরকে ভর্ৎসনা করছেন। একমাত্র কংগ্রেশনাল ব্ল্যাক ককাস, মানে আফ্রিকান আমেরিকান সদস্যদের মেজরিটি তাকে সমর্থন দিচ্ছে। তার মধ্যে আবার সাউথ ক্যারোলিনার বিখ্যাত প্রসিদ্ধ, সম্ভবত তিনি প্রফেসর সাহেব ক্লেবার্ন, জিম ক্লাইবার্ন, আচ্ছা হ্যাঁ, ক্লেবার্ন, তিনি আবার মানে সুযোগ বলেছেন প্রেসিডেন্টকে ডাইরেক্টলি বলেননি সরে যেতে, কিন্তু এমন ভাবে তিনি বলেছেন যে তিনিও চাচ্ছেন প্রেসিডেন্ট সরে দাঁড়ান এবং এমন একটা ব্যবস্থার মাধ্যমে যাতে করে তাকে ঠেলে দেওয়া হয়েছে এটাও না বোঝা যায়, এবং অন্য যারা আসবেন তার পরিবর্তে তারা যেন একটা ডেমোক্রেটিক প্রসেসে মিনি ডিবেট বা সামথিং এই ধরনের কিছুর মাধ্যমে সিলেক্টেড হন। যে প্রেসিডেন্ট ডাইরেক্টলি কামালা হ্যারিসকে বলে দিলেন, তিনি আফ্রিকান আমেরিকান হয়েও বলছেন না কামালা হ্যারিসকে আপনি নমিনেট করেন, এন্ডোর্স করেন। তিনি বলছেন যে একটা মিনি প্রসেসের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী কে হবেন সেটা ঠিক করা। ইনডাইরেক্টলি তিনিও বলছেন, হ্যাঁ যাচ্ছি, যে আপনি মানে সরে দাঁড়ান, ইনডাইরেক্টলি তিনিও বলছেন। আপনার কাছে আবারও ফিরবো, আমি যাচ্ছি ডক্টর নাকিবুর রহমানের কাছে। দেখেন নিউ ইয়র্ক টাইমসের যে এডিটোরিয়াল লিখেছে সেইখানে একটি তথ্য আসছে যে তারা বলছে নিউ ইয়র্ক টাইমস এবং সিয়েনা কলেজের যে একটি জরিপ, সেখানে বলা হচ্ছে যে 74% ভোটার, সারা দেশের সব দলের সব পক্ষের ভোটার, তারা মনে করছেন যে দেশকে সেবা দেওয়ার মতো বয়সে প্রেসিডেন্ট বাইডেন নেই, অর্থাৎ তার অনেক বেশি বয়স হয়ে গেছে। এদিকে আমরা এদিকে জানতে পারছি যে তিনি বলছেন ডেমোক্রেটিক আইন প্রণেতাদের এবং ডেমোক্রেটিক গভর্নরদের সাথে যে তিনি একটা মিটিং করলেন সম্প্রতি, সেখানে তিনি বললেন যে তার আরও ঘুম দরকার এবং তার 8টায় ঘুমে যেতে হবে, এবং প্রেসিডেন্টের কাজ তো কি আসলে সেরকম কি না আপনার কাছে জানতে চাইছি। মানে আমেরিকার মতো একটা দেশের প্রেসিডেন্টের কাজ কি দিনে বা এরকম কিছু, এই বিষয়ে জানতে চাইবো আপনার কাছে, বা সার্বিকভাবে বলবেন। জি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের মাহমুদুল্লাহ ভাই খুব চমৎকার করে বলেছেন, আমি ওনার সাথে সম্পূর্ণ একমত পোষণ করে আমি আপনার প্রশ্নটা দিয়েই শুরু করি। যে তিনি বলেছেন যে তিনি যদি তার ঘুম এনাফ যদি হয় তাহলে তিনি ফিট থাকবেন, এবং তিনি বলতে চেষ্টা করেছেন যে তিনি রাত 8টার মধ্যে ঘুমিয়ে পড়বেন। তো আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন, এই 50টা রাজ্যের মধ্যে তিনি যদি ছুটোছুটি করতে চান, নভেম্বরে ইলেকশন, অগাস্টে কনভেনশনে প্রিজাম্পটিভ নমিনি, অফিসিয়াল নমিনি হবে। সো অগাস্ট থেকে শুরু করে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাসের মধ্যে 50টা স্টেটের মধ্যে অ্যাটলিস্ট 12টা স্টেটের মেজর শহরগুলা উনাকে ট্রাভেল করতে হবে। উনি যদি 8টায় ঘুমান তাহলে তো উনার পক্ষে 12টা স্টেট কেন, উনি 6টা-7টা স্টেটেও উনি ট্রাভেল করতে পারবেন না। তো এটাই তার বড় একটা ডিসকোয়ালিফিকেশন, যে তিনি ইলেকশনে রান করার জন্য ফিট না। এবং আরও সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয়, নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়াল কিন্তু বলেছে যে ডেমোক্রেটিক পার্টির যারা লিডার তাদেরকে মনের কথা বলতে। এখন বিষয়টা অনেকটা এরকম যে সবাই তো পাবলিকলি সব কিছু বলে না, বিহাইন্ড ক্লোজ ডোর ডেমোক্রেটিক গভর্নররা কি বলেছেন আমরা কিন্তু সব এখনই জানবো না, আমরা আরও কিছুদিন পরে জানবো। কিন্তু অ্যাপারেন্টলি একটা মেজর অংশ থাকে যারা ইস্টাবলিশমেন্টকে রাগাতে পছন্দ করেন না,
যে কোনো আন্দোলন কিংবা যে কোনো মুভমেন্ট কিংবা যে কোনো সিদ্ধান্তে সবসময় কিছু ব্যক্তি অগ্রগামী থাকে, আউটস্পোকেন থাকে, এবং একটা সাইলেন্ট মেজরিটি কিন্তু এটার পিছনে থাকে, যারা খুব সহসাই পাবলিকলি সামনে এসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, তারা বিহাইন্ড দ্য ডোর কাজ করতে চান। যেটা আপনি বলেছেন যে সাউথ ক্যারোলাইনার ক্লাইবর্ন, তিনি রিপ্রেজেন্টেটিভ ক্লাইবর্ন, তিনি যদি প্রেসিডেন্ট জো বাইডেনকে 2020 সালের প্রাইমারিতে যদি সমর্থন না করতেন, জো বাইডেনের ক্যাম্পেইন কুড বি ওভার। সাউথ ক্যারোলাইনা প্রাইমারির আগে জেমস ক্লাইবর্ন যেভাবে ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে এবং বলেছিলেন যে শুধুমাত্র জো বাইডেনই পারবে ট্রাম্পকে পরাজিত করতে, এবং সেই সময় কিন্তু আপনাদের মনে আছে যে নিউ হ্যাম্পশায়ার এবং আয়োয়া প্রাইমারিতে একেবারে খুবই পর্যুদস্ত অবস্থা ছিল জো বাইডেনের, তিনি 3rd 4th হচ্ছিলেন, এবং একেবারে একচেটিয়াভাবে বার্নি স্যান্ডার্স কিন্তু এগিয়েছিল। শুধুমাত্র সাউথ ক্যারোলাইনাতে এসে যখন জেমস ক্লাইবর্ন যখন সমর্থন দিলেন জো বাইডেনকে, তখন কিন্তু অন্য সমস্ত প্রার্থী, পিট বুটিজাজ, তারপরে কামালা হ্যারিস থেকে শুরু করে এমি কোলবাসার, সবাই কিন্তু পদত্যাগ করলেন, এবং এটা একেবারে ডিসাইসিভলি জো বাইডেনের পক্ষে চলে গেল। সো এই যে ঘটনাটা, এটা আমাদেরকে বলে যে জেমস ক্লাইবর্ন একটা কিং মেকারের ভূমিকায় আছেন ডেমোক্রেটিক পার্টিতে, এবং তিনি যে কথা বলেন আলটিমেটলি সেটার কিন্তু একটা পরিণতির দিকে যায়। এবং আমরা অলরেডি দেখেছি যে 5 জন কংগ্রেসম্যান পাবলিকলি অলরেডি বলছেন জো বাইডেনকে পদত্যাগ করতে। একেবারে রিসেন্টলি কয়েকদিন আগে মিনেসোটার কংগ্রেসম্যান এনজি ক্রেগ, তিনি তার সোশ্যাল প্ল্যাটফর্মে আহ্বান জানিয়েছেন জো বাইডেনকে স্টেপ ডাউন করতে। এর আগে গত সপ্তাহে টেক্সাসের সবচেয়ে প্রভাবশালী কংগ্রেসম্যান লয়েড ডগেট, যিনি দীর্ঘ 2 দশক ধরে কংগ্রেসম্যান হয়ে আছেন, তিনি আহ্বান জানিয়েছেন। তারপরে আমাদের কাছে এ পর্যন্ত 9 জনের নাম এসেছে। আমি বলি লয়েড ডগেট, রাউল, এদের মধ্যে আমি প্রসিদ্ধদের নাম বলছি। সেথ মোল্টন, যিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটও ছিলেন, ম্যাসাচুসেটসের কংগ্রেসম্যান, এরপরে মাইক কুইগলি, তারপরে রাউল গ্রিয়েলাভা, তারপরে অ্যাডাম স্মিথ, তারা কিন্তু সবাই আহ্বান করছেন, এবং এরা সবাই কিন্তু প্রভাবশালী। মাহমুদুল্লাহ ভাই যেটা বললেন যে শুধুমাত্র ব্ল্যাক ককাস, যেটার সদস্য সংখ্যা হলো 32 জন, শুধু তাদের মধ্যেও কিন্তু ব্ল্যাক ককাসের যিনি প্রধান, তিনি হলেন ডেমোক্রেটিক পার্টিরও প্রধান হাকিম জেফরিজ, এবং তার একটা প্রভাব রয়েছে। এবং হাকিম জেফরিজ যেহেতু ডেমোক্রেটিক পার্টির লিডার এখন, এবং ভবিষ্যতে তিনি স্পিকার হবেন যদি ডেমোক্রেটিক পার্টি মেজরিটি হোল্ড করে, এজন্য হাকিম জেফরিজ ইজ প্লেইং পলিটিক্স। তার কথাটা তিনি পাবলিকলি এখন জো বাইডেনের বিরুদ্ধে কথা বলবেন না। এবং আমরা দেখছি যে চাক শুমার, হাকিম জেফরিজ বা সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বা আরো অন্যরা কেউ স্পষ্ট করে, ন্যান্সি পেলোসি কিন্তু স্পষ্ট করে বলেছেন, যে তিনি কগনিটিভ টেস্টের কথা বলেছেন, ছড়ে পড়ুক, এটা ভেরি ভেরি সিগনিফিকেন্ট। এবং এর বাইরেও যে মেজর ডোনার যারা আছেন, এমিলিজ লিস্ট ডেমোক্রেটিক পার্টির জন্য একটা, স্পেশালি ওমেন মুভমেন্টের জন্য একটা বড় ডোনার। এমিলিজ লিস্ট কিন্তু আপনারা যদি দেখেন যে অ্যাটলিস্ট গত 4-5 দিন ধরে তারা কমলা হ্যারিসের জন্য প্রচুর পরিমাণ ফান্ড রেজ করছে, যেটা জো বাইডেনের ক্যাম্পেইনে যাওয়ার কথা ছিল। সো এখানে পথটা খুব বেশি সহজ না যদি জো বাইডেন ইচ্ছা করে সরে না দাঁড়ান। যেটা মাহমুদুল্লাহ ভাই বলেছেন যে অগাস্টে যেই কনভেনশন হবে, সেই কনভেনশনে ডেমোক্রেটিক পার্টির ডেলিগেট হলো 3894 জন। এই 3894 জনের মধ্যে যদি প্রেসিডেন্ট যিনি নমিনি হবেন, তাকে পেতে হবে 1976 ভোট। সো যেহেতু এটা একটা প্রিজাম্পটিভ নমিনি, অন্য সবাই এবং জো বাইডেন মোটামুটি সিকিউর করেছেন স্টেট ডেলিগেটগুলো। এবং এর মধ্যে ইন্টারেস্টিং একটা মিক্স হলো যে এই 3894 ডেলিগেটের মধ্যে 739 জন কিন্তু সুপার ডেলিগেট। এই 739 জন কিন্তু জো বাইডেনের কন্ট্রোলে নেই, তারা এখনো যাকে খুশি তাকে ভোট দিতে পারে। সুতরাং জো বাইডেন যদি সহজে ইচ্ছাকৃতভাবে রিজাইন করেন, তাহলে জেমি হ্যারিসন, যিনি এখন ডিএনসির চেয়ারপারসন, তিনি তিনজনের ব্যক্তির সাথে মতামত নিয়ে, হাকিম জেফরিজ, চাক শুমার
এবং মিনেসোটার যিনি গভর্নর, যিনি ডেমোক্রেটিক গভর্নর অ্যাসোসিয়েশনের হেড, এই তিনজনের মতামত নিয়ে তিনি একজন নমিনি আনতে পারেন সামনে। এবং এটা যদি হয় তাহলে পরে এটাই ডেমোক্রেটদের জন্য একটা ইউনিটি বহন করবে এবং এটাই বেস্ট পন্থা। কিন্তু এটা যদি না হয় তাহলে পরে আর দুইটা পন্থা রয়েছে, যে আমরা যদি দেখি যে সেই 1975-এ লাস্ট ওপেন কনভেনশন হয়েছিল, কন্টেস্টেড কনভেনশন আমরা যেটা বলি, তারপরে কিন্তু আর কোনো কন্টেস্টেড কনভেনশন হয়নি, সবগুলাই মোটামুটি একেবারে যিনি নমিনি তিনি মোটামুটি কনফার্ম ছিলেন। সো এখানেও যদিও এখনকার স্টেট ডেলিগেটরা ওয়াদাবদ্ধ যে তারা জো বাইডেনকেই ভোট দেবেন, কিন্তু যদি নতুন কোনো ক্যান্ডিডেট ইন্ট্রোডিউস করে ডিএনসি, তখন ডিএনসি রুল অফ এঙ্গেজমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। আর সর্বোপরি ক্যাবিনেট যদি মনে করে যে জো বাইডেন তার কাজ করতে এখনই পারছেন না, পরবর্তীতে আরও পারবেন না, তাহলে তারা তো অবশ্যই 25th অ্যামেন্ডমেন্ট ইনভোক করতেই পারে, যেটা বেসিক্যালি বলবে যে প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এবং আমরা আজকের এবিসির যে নিউজটা দেখেছি, এটা খুবই অ্যালার্মিং নিউজ, এবং এটার কিছু লক্ষণ আমরা দেখছি যে গত বেশ কয়েকদিনের মধ্যে পার্কিনসন্স ডিজিজের যারা এক্সপার্ট তারা হোয়াইট হাউস ভিজিট করেছেন। এ ব্যাপারে একেবারে একটা লুকোচুরি খেলার মতো খেলছে হোয়াইট হাউস, এবং এটা আমাদেরকে খুবই উদ্বিগ্ন করছে। যদি পার্কিনসন্স হয়ে থাকে, এটা নিউরোলজিক্যাল একটা ডিজিজ, এবং এটার ফলে ইন্দ্রগুলোর উপরে ব্যক্তির কন্ট্রোল থাকে না। এবং আমরা এটা দেখছি যে জো বাইডেন কিন্তু কথা বলতে গিয়ে মুখ ফুসকে বেফাস কথা বলে ফেলছেন, তারপরে অনেক সময় তিনি কথা বলার সময় হাঁ করে তাকিয়ে আছেন। সো এই জিনিসগুলা ভোটাররা জো বাইডেনের এই ডিবেট পূর্ব পারফরমেন্সের আগেও নতুন জেনারেশনের কাছে তিনি অ্যাপিল লুজ করে ফেলেছিলেন গাজা যুদ্ধের কারণে, যার কারণে মিশিগান, মিনেসোটা তার জন্য একেবারে ইম্পসিবল হয়ে গিয়েছে। তারপরে এই ডিবেটে তার যে পারফরমেন্স, এটার কারণে অন্য সবাই যারা ইভেন গাজা নিয়ে কেয়ার করে না তারাও উদ্বিগ্ন। সুতরাং এটা খুবই দুঃখজনক হবে যদি জো বাইডেন হ্যাজ টু গো। মানে আমি আপনাকে বলে রাখলাম যে যদি ইলেকশনে ডেমোক্রেটদের কোন রকম প্যাথ হয়ে থাকে জিতার, তাহলে পরে দে হ্যাভ টু গেট রিড অফ জো বাইডেন। এখন জো বাইডেন কি স্বেচ্ছায় যাবেন নাকি তাকে জোর করে সরানো হবে, এটাই হলো দেখার বিষয়। তিনি যদি স্বেচ্ছায় যান, নির্বাচনটা ডেমোক্রেটিক পার্টির জন্য একটু সহজ হবে। যদি তাকে জোর করে সরানো হয়, ইট উইল বি এ ডিভাইডেড পার্টি, এবং এটাতে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের মতো একজন দুর্বৃত্তকে প্রেসিডেন্ট পদে আমরা দেখতে পাবো, কি বলা যায়। আমি যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহ। দেখেন, একজন জেমস কারভিল, ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিস্ট, তিনি বলছেন যে বিল ক্লিন্টন, বারাক ওবামা এগিয়ে আসতে পারে, বিশেষ করে তারা রোল প্লে করতে পারে এভাবে যে তারা বাইডেনকে বলবে যে আপনার এই পরিস্থিতি বুঝায় বলবেন, এবং তাদেরকে বলবেন যে আপনার জায়গায় আরেকজন আসুক, আপনি সরে যান। এই দায়িত্বটা কি বিল ক্লিন্টন, বারাক ওবামা পালন করতে পারেন, বা কিভাবে করবেন, মানে কোন ক্যাপাসিটিতে তারা করতে পারেন এটা? এল্ডার স্টেটসম্যান, সিনিয়র লোক হিসাবে, দলের প্রাক্তন প্রেসিডেন্ট হিসাবে, এবং তিনি আবার একটা ফর্মুলাও দিয়েছেন। কারভেল খুব প্রমিনেন্ট স্ট্র্যাটেজিস্ট ডেমোক্রেটিক পার্টির, তার স্ত্রী আবার রিপাবলিকান পার্টির ফেমাস স্ট্র্যাটেজি। এটা আর এক ইন্টারেস্টিং ব্যাপার। তিনি এটা দিয়েছেন, এবং তিনি কিভাবে মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভাইস প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নমিনেট না করে, অ্যানয়েন্ট না করে, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে জেমস পেবার মতো একই ধরনের উনি ফর্মুলা বলেছেন, মোটামুটি মিনি ডিবেট ইত্যাদি, এবং সেগুলা সুপারভাইজ করবেন এই দুই ফর্মার প্রেসিডেন্ট, সেখানে প্রশ্ন ইত্যাদি এনারা ইত্যাদি করবেন। তো সেটা একটা ভালো ফর্মুলা। এখানে আরেকটা তথ্য, এই যে বারবার যে পার্কিনসন ডিজিজের এক্সপার্টরা, স্পেশালিস্ট 8 বার হোয়াইট হাউসে আসলেন, এইটার উত্তর প্রেস সেক্রেটারি আজকে বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও দেন নাই। এই একটা জিনিস আছে। আর একটা হচ্ছে প্রেসিডেন্ট সম্ভবত আরেকটা কারণে নিজেকে উইথড্র করতে চাচ্ছেন না, হয়তো পর্দার অন্তরালে, সেটা মাথার পেছনে সেটা একটা। পার্কিনসন ডিজিজ সম্পর্কে একটু বলে নিয়ে, যে প্রেস সেক্রেটারি কিন্তু এই যে স্পেকুলেশন বলছেন যে পার্কিনসন ডিজিজ নিয়ে যে আলোচনাটি আসছে সেটাকে তিনি স্পেকুলেশন বলছেন, এবং এই ধরনের কোনো চিকিৎসা প্রেসিডেন্টকে নিতে হয়নি, এরকমও তিনি দাবি করেছেন। জি হ্যাঁ, করেছেন। এখন যদি ধরা যাক এই মানে
তিনি এখন উইথড্র করেন, এখন উইথড্র করার ফলে নেক্সট আবার প্রায় অবধারিতভাবে তাকে রিজাইন করার জন্য। সো দ্যাটস অ্যানাদার থিং। প্রেসিডেন্টের পদ থেকে যিনি কথাবার্তা বলতে পারছেন না, যুদ্ধ ইত্যাদি হ্যান্ডেল করতে হবে, ওয়ার অ্যান্ড পিস, আমেরিকা ওয়ার্ল্ডের লিডার, সুপার পাওয়ার একমাত্র, বা এখন বাইপোলার ওয়ার্ল্ডের চেষ্টা হচ্ছে, যাই হোক, সেই ক্ষেত্রে এরকম একটা ব্যক্তি, যে অথর্ব ব্যক্তি, কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, কথা বলতে পারেন না, তোতলান ইত্যাদি, তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে নিজেকে উইথড্র করছেন। কেন? এই পরিস্থিতির কারণে তার দলই তাকে বাধ্য করল। ফলে তিনি এখন প্রেসিডেন্সি পদ ছাড়ার জন্য তার উপরে এরাও প্রেসার দেবে, এমনকি রিপাবলিকানরাও প্রেসার দেবে। তারা ভাববে এটার কারণে ডেমোক্রেটিক পার্টিতে যে কনফিউশন সৃষ্টি হবে, এই কনফিউশন কারণে এই কনফিউশনের মাধ্যমে ট্রাম্পের বিজয় সম্ভাবনা বেটার হবে নতুন ক্যান্ডিডেট আসলে। ফলে প্রচন্ড চাপ আসবে। ইনি যেই মুহূর্তে উইথড্র করবেন, তার এই এক সপ্তাহের মধ্যে তাকে রেজিগনেশন দেওয়ার জন্য প্রচন্ড ভাবে চাপ আসবে, এবং সেটা হয়তো উনি কিছুদিন দেরি করলেন, কিন্তু আমার ধারণা খুব বেশি দিন তিনি টিকে থাকতে পারবেন না। তিনি যেই দিন উইথড্র করবেন নমিনেশন থেকে, নিজেকে ক্যান্ডিডেট থেকে উইথড্র করে নেবেন, তার উইদিন 2 weeks or so he will have to, perhaps most probably he will be forced to resign by circumstances. আপনি বলছেন যে by open call, তখন আর রাগঢাক ফেলিট থাকবে না, তার ওপেন কল থাকবে, ইউনাইটেড কল হবে। তখন তার সরে যাওয়ার পেছনে পররাষ্ট্রনীতি একটা ভূমিকা রাখবে, এরকম বলতে যাচ্ছেন? না, তাকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। ওকে, বলবে যে এইবারে আপনি যেহেতু পারছেনই না, এটার থেকে উইথড্র করলেন, আপনার এমন অবস্থা দেখা যাচ্ছে, এইবারে আপনি প্রেসিডেন্ট পদই ছেড়ে দেন। এই ধরনের প্রচন্ড চাপ আসতে পারে, এবং ওপেন জয়েন্ট স্টেটমেন্ট আসতে পারে। এবং ওই নিক্সনকে যেরকম বলেছিল, সেটা অন্য তার কেলেঙ্কারির কারণে, এনাকে তার অথর্বতার কারণে একজন লিডার যে হোয়াইট হাউসে যে বলবে যে হুজুর আপনি ছেড়ে দেন। এখানে আমি আপনাকে একটু ঘুরিয়ে প্রশ্নটা করতে চাই। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জো বাইডেন যদি থেকেই যান ক্ষমতায় আরও 4 বছরের জন্য, সেক্ষেত্রে পররাষ্ট্রনীতি তো এখন খুবই ক্রুশাল একটা সময় পার করছে। গাজা, ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, এদিকে আমরা দেখছি ব্রিটেন সরকার বদল হয়েছে, ফ্রান্সের সরকার গঠনের ক্ষেত্রে পরিস্থিতি পাল্টে গেছে। এইসব জায়গায় কি এই প্রেসিডেন্ট জো বাইডেনের যে সামর্থ্য, সেইটা এই পররাষ্ট্রনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে? প্রচন্ড প্রভাব ফেলবে, কিন্তু তিনি আবার পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনা প্রায় 0-র দিকে চলে যাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি যদি টিকে থাকেন এবং ধরে থাকেন তিনি, তাহলে একেবারে খুব জোরও বলবো না, এটা বাড়াবাড়ি গেল, তার খুব কম সম্ভাবনা, খুব কম নির্বাচিত হওয়ার। আর তারপরে তিনি 4 বছর লিডার, যদি তিনি আরো অনেকদিন আয়ুও পান, লিডারশিপ দেওয়ার মতো বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মতো কর্মক্ষম তিনি থাকবেন, এরকম আশা দুরাশার চাইতে বেশি আশা বলে মনে করি। না দেখেন, আমি এ বিষয়ে আলোচনা করেছি। তিনি যে এবিসি নিউজকে সাক্ষাৎকারটি দিয়েছেন, আপনারা তো দেখেছেনই নিশ্চয়ই। সেখানে তিনি বলে দিয়েছেন ঈশ্বর ছাড়া কেউ তাকে এই প্রার্থিতায় লড়াই থেকে সরাতে পারবে না। অর্থাৎ ঈশ্বর এসে বললে তিনি, সেটা 2 ধরনের হতে পারে। দুর্ভাগ্যজনকভাবে কঠোর ভাবে বলতে গেলে বলা উচিত না। একজন ঈশ্বর তো নিয়েও যেতে পারেন তাকে, কোনটা বুঝছেন? ঈশ্বর তাকে গুরুতর অসুস্থ করে শয্যাশায়ী, তিনি বেঁচে থাকুন, আমরা আশা করি তিনি বেঁচে থাকুন। এমন অবস্থায় যাবে যে তিনি ঘোষণা না করা সত্ত্বেও মেডিকেলি will be declared unfit। ওই আর যেটা প্রফেসর সাহেব বলেছেন, ওই একটা 25th অ্যামেন্ডমেন্ট, সেটা উল্লেখযোগ্য। সেটা এই মুহূর্তে ক্যাবিনেটের সমস্ত সদস্য, ফুল ক্যাবিনেট মেম্বাররা কংগ্রেসের দ্বারা অ্যাপ্রুভড, সেনেটর দ্বারা অ্যাপ্রুভ। ফলে তাদের একটা কনস্টিটিউশনাল পাওয়ার আছে এডিশনালি, সেটা হচ্ছে কোনো একটা সময়ে যদি ক্যাবিনেটের সদস্যরা মনে করেন যে এই প্রেসিডেন্ট তার দায়িত্ব পালনে সক্ষম না, তখন তাদের এই যে কজন ফুল ক্যাবিনেট মেম্বার, তারা নিজেদের মধ্যে বৈঠক করে মেজরিটি ভোটে তাকে প্রেসিডেন্টের পদে চালানো সক্ষম না এই প্রস্তাব পাশ করে ভাইস প্রেসিডেন্টকে
তার ক্ষেত্রে মানে যান এবং ভাইস প্রেসিডেন্ট তখন দায়িত্ব গ্রহণ করবেন। ফলে এইরকম একটা প্রভিশন কনস্টিটিউশনে আছে। সেইটার কথা যে প্রফেসর সাহেব যে বললেন, এটা একটা উল্লেখযোগ্য। তিনি রিজাইন না করলে, উইথড্র করলে রিজাইন করতে হবে, রিজাইন না করলে ওইটা আসবে। এই যে মানে নানা কারণে এই যে পতাকা তার গাড়িতে ওড়ে, তারপরে স্যালুট পান, এয়ারফোর্স ওয়ানে ওঠেন, মানে নানা সুযোগ সুবিধা ইত্যাদি, এগুলা ছাড়তে চায় না লোক। ব্যাপারটা বুঝছেন? দুর্বল দেশের লিডার বলেন আর এখানকার লিডার বলেন, এ ক্ষমতার মোহ। তাহলে খুব ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর দোষ একদিন। কোথায়? ডোনাল্ড ট্রাম্পও ছাড়তে চায়নি, চেষ্টা করেছেন হোয়াইট হাউসে থাকতে, এটা তো তিনি দোষ করার নাই কিছু। আমরা বিরোধী থেকে ফিরে এসে আবার আলোচনায় ঢুকবো, আরও দু একটি বিষয় আছে এবং এই বিষয়টা নিয়েও থাকবো। আপনারা সাথেই থাকবেন। দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছেন, আশা করছি ভালো লাগছে। আমরা একটু পরই ফিরে আসছি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবার ডেমোক্রেসি অনুষ্ঠানে আবারও স্বাগত জানাচ্ছি। আমি চলে যাচ্ছি ডক্টর নাকিবুর রহমানের কাছে। দেখেন, আমি একটু প্রসঙ্গ পরিবর্তন করতে চাই। আমরা দেখছি ইরানে, আমরা জানি ইরানে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট না, কিন্তু তারপরেও নতুন একজন প্রেসিডেন্ট এসেছেন যিনি নিজেকে সংস্কারপন্থী বলে পরিচয় দিচ্ছেন। তো এই প্রেসিডেন্টের সময় আমরা আজকে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তিনি বললেন যে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক আবারও যাকে বলে যে শুরু হবে, ডিপ্লোম্যাটিক চ্যানেল চালু হবে এবং যেটি বলা হচ্ছে আলোচনা, সমঝোতা আলোচনা আন্ডারওয়ে, এরকম ভাষায় কথা বলা হচ্ছে। এই ইরানের সাথে আমেরিকার সম্পর্ক কতখানি গুরুত্বপূর্ণ বিশ্ব মঞ্চে? আপনি অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি। হ্যাঁ, ইরানে গত 5ই জুলাই যে রান অফ ইলেকশন হয়েছে, সেখানে রিলেটিভলি যিনি একজন সংস্কারপন্থী ব্যক্তি, পেজেক্সকিয়ান, তিনি তিনি প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন। এবং তার যদি আমরা পাস্টটা দেখি, যে তিনি একজন চিকিৎসক, তিনি একজন সার্জন, এবং ইতিপূর্বেও তিনি বেশ কিছু পরিবর্তনের কথা বলেছেন। তো এখানে আমাদের ভুল করলে চলবে না, যে এখানে আমরা যদি ইরানের জনসাধারণ এবং ইরানের যেই ইলেকশন প্রসেস, সেখানে কেউ যদি খুব বেশি ইরানের যেই ট্রেডিশনটা রয়েছে তার অপছন্দনীয় জায়গায় চলে যায়, তাহলে কিন্তু একটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল তাদের রয়েছে, তারা কিন্তু ডিসকোয়ালিফাই করে। সুতরাং ক্যান্ডিডেটদের প্রত্যেকেই কিন্তু ভেটেড বাই আয়াতুল্লাহ, যারা এই আয়াতুল্লাহরা এই ভেটিং প্রসেসটা দেন। সুতরাং যদি আমরা মনে করি যে নতুন যিনি ইলেক্টেড হলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেক্সকিয়ান, তিনি ইরানের যেই লং লাস্টিং পররাষ্ট্রনীতি আছে সেখান থেকে একেবারে খুব দ্রুত পরিবর্তন হয়ে একেবারে মানে টোটালি ডিফারেন্ট কিছু দেবেন, এটা মনে হয় হবে না। যেটা হবে সেটা হলো যে তিনি কিছু সহনশীলতা হয়তো আনবেন, কারণ ইরান দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অবরোধের কারণে, যদিও আভ্যন্তরীণ সম্পদশালী হওয়া এবং ইরানের তেল সম্পদ প্রচুর পরিমাণে থাকার কারণে তারা এই ইকোনমিক স্যাংশনটাকে তারা দেখেছেন এবং সার্ভাইভ করেছেন, কিন্তু তাদের প্রচুর কষ্ট হয়েছে। এবং আমরা দেখেছিলাম যে যখন প্রেসিডেন্ট ওবামা তাদের উপর থেকে ইকোনমিক স্যাংশনটা লিফট করলো, তারপরে ইভেন আমেরিকাতেও আমরা দেখেছি যে প্রচুর ইরানি পণ্য আসা শুরু হলো, এবং যেগুলোর গুণগত মান রয়েছে, যেমন কার্পেট এবং অন্যান্য কিছু পণ্যে ইরানের একচ্ছত্র একটা আধিপত্য রয়েছে, যেটা অন্য অনেকের নেই। তো এই বিষয়গুলা, ইকোনমিক স্যাংশন কিন্তু কোনো দেশের জন্যই মঙ্গল বয়ে আনে না। আমেরিকার সাথে ইরানের রিলেশনশিপটা যদি নর্মালাইজ হয়
এটাতে কিন্তু দুই দেশই এটা থেকে লাভবান হবে। এখন রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি যে এখন দুর্ভাগ্যজনকভাবে যে মধ্যপ্রাচ্য সেই ইরাকের অপারেশন ডেজার্ট স্টর্মের পর থেকে আমেরিকা যখন 9/11-এর পরে ইরাক হামলা করলো, তারপর থেকে ইরাকের যেই ডিস্টেবিলাইজেশনগুলো শুরু হলো, তারপর থেকে ইভেন সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই আমরা যদি ধরি যে ইরাকে আলটিমেটলি কিন্তু একটা পুতুল সরকার গঠন করতে গিয়েও আলটিমেটলি দেখা গেল যে ইরানের প্রভাব ইরাকে কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে। সাদ্দাম হোসেন সুন্নি মতাবলম্বী হওয়ার কারণে ইরানের একটা কাউন্টার ব্যালেন্স সবসময় ছিল, কিন্তু সাদ্দাম হোসেনের পতনের পরে কিন্তু সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে গিয়েছে। এবং আমরা যদি এখন দেখি যে ইরাকের উপরে ইরানের প্রভাব রয়েছে, বাহরাইনের উপরে প্রভাব রয়েছে, ইয়েমেনের যুদ্ধে ইরানের ভূমিকা একেবারেই সুস্পষ্ট, সিরিয়াকে এবং একেবারে তো ইরান ধরেন বাইডেন প্রশাসনের পক্ষ থেকে তো বিভিন্ন সময় বলাই হচ্ছে যে ইরান বিভিন্ন প্রক্সিদের দিয়ে হামলা চালাচ্ছে, এরকম অভিযোগ করছে বিভিন্ন সময়। এটা তো করছে, এটা তো স্টপ হওয়া দরকার। তো নতুন প্রশাসন কি এগুলো স্টপ করবে? এখানে যে জিনিসগুলো রয়েছে সেটা হলো যে এখন ইরানকে আপনি স্টপ করতে বলবেন, কিন্তু আমেরিকার প্রক্সি ওয়ার যে সারা দুনিয়াতে বিভিন্ন জায়গা হচ্ছে, ওটা কে থামাবে? সো বিষয়টা হলো যে অন্যকে বলার আগে নিজেরও একটা নৈতিক মূল্যবোধ, নৈতিক মানদণ্ড তো থাকতে হবে। দুর্ভাগ্যজনকভাবে শুধুমাত্র এই আমরা যদি দুটা যুদ্ধ দেখি, ইউক্রেন এবং গাজাতে আমেরিকার ডবল স্ট্যান্ডার্ডগুলা, ইউক্রেনের জন্য যেই কথাগুলা বলে সাহায্য সহযোগিতা পাঠানো হচ্ছে, ঠিক সেই কথাগুলো আপনি যদি ইউক্রেনকে মুছে দেন অ্যাপ্লিকেবল হবে গাজার জন্য, কিন্তু ঠিক যেই ভাষায় ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়াকে তিরস্কার করা হচ্ছে, ঠিক একই কারণে ইসরায়েলকে বলা হচ্ছে তাদের নাকিবুর রহমান জি, আমার কাছে এই বিষয়গুলো আছে। সো সুতরাং আমি যেটা করতে চাই 1 মিনিটে, সেটা হলো যে ইরানে যদি একজন সেন্সেবল প্রেসিডেন্ট আসেন, যেটা আমরা আশা করছি আসবেন, সেটাতে মধ্যপ্রাচ্যেরও একটা শান্তি বিরাজ করবে। ধন্যবাদ এটা আমি আশা করি। ডক্টর নাকিবুর রহমান। সৈয়দ মাহমুদুল্লাহ, ইরান প্রসঙ্গে একই সঙ্গে আমি বলবো কি আপনার কাছে জানতে চাইবো যে লেবাননে কি আরেকটা, লেবাননের সাথে কি ইসরায়েল কি যুদ্ধ শুরু হয়ে গেছে? আপনি কি দেখছেন? এটা ইরানের মানে তাদের প্র্যাকটিক্যাল অনেক সিচুয়েশন আছে, তাদের অর্থনীতিকে বিধ্বস্ত করে রাখছে এত দীর্ঘদিনের এই যে মানে অবরোধ, অর্থনৈতিক অবরোধের কারণে নানা ধরনের অসুবিধা হচ্ছে। এবং এই কিছুদিন আগেও আবার ইরানের উপরে ইসরায়েলের আক্রমণের আশঙ্কা বাড়ছিল। সেই আশঙ্কা তখন যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আপাতত থামালেও ভেতরে কি প্ল্যান চলছে আমরা জানি না। ইসরায়েলের একজন অত্যন্ত প্রভাবশালী প্রাক্তন জেনারেল বলেছেন এইটাই সময়, এই গতকাল বোধহয় সম্ভবত হারেজ পত্রিকায় ইংলিশ ভাষায় এডিটোরিয়াল আর্টিকেল লিখতে বলেছেন ইরানের উপরে আক্রমণ করার এটাই সময়, সুযোগ হারাবে না। ফলে ইসরায়েল কি করে বসে, এবং নেতানিয়াহু একটা ডেসপারেট সিচুয়েশন আছে, মরণ কাপড়ের মতো, তার উপরে প্রচন্ড চাপ রিজাইন করে ইলেকশন দেওয়ার জন্য। সেটা অ্যাভয়েড করার জন্য ইরানের সাথে এমনিতে তার এজেন্ডার ভিতরে ইরানকে কাবু করা, আক্রমণ করা, তাদের মানে খুব ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলোর উপর, নিউক্লিয়ার ইনস্টলেশন এন্ড ডিফেন্স ইনস্টলেশন, অর্থনৈতিক ইনস্টলেশনকে ট্রিপল করে দেওয়ার জন্য তার প্ল্যান আগে থেকে সম্ভবত আছে। সেটা করবে না এটা বলা মুশকিল। করলে ইরানের ক্ষতি করার সম্ভাবনা ইসরায়েলকে আছে, কিন্তু ইরান যতটা সুপার পাওয়ারফুল, ইরানকে সম্প্রতি যে F-35 প্লেন দিয়েছে, এটাকে গাজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তো না, এটা তো তারা মানে ইরাক আক্রমণ করতে যাচ্ছে না, তাদের শত্রু তো জর্ডান না। তো বলে কাকে আক্রমণের জন্য তারা ওয়ার্ল্ডের লেটেস্ট মোস্ট আপ টু ডেট মোস্ট অ্যাডভান্স ফাইটার যে তাদেরকে দিল, সম্ভবত 2 ডজন বা 3 ডজন। তো ফলে ইরান একমাত্র সম্ভবত, এবং এই ধরনের ফাইটার যে ইরানের ফান্ডামেন্টাল মোস্ট ইম্পর্টেন্ট ইনস্টলেশন গুলা 2-3 দিনের মধ্যে মেজর ড্যামেজ করে দিতে পারে, এই একটা। আর এখানে এই ইয়াতে গাজাতে যুদ্ধবিরতির ব্যাপারটা এখন ব্যাক বার্নারে চলে গেছে, কারণ যেই একটু অ্যাডভান্স হচ্ছিল তখন নেতানিয়াহু বলেছে যে এটা হবে না, আমরা যুদ্ধবিরতি হলেও ওই তাদের জিম্মিগুলাকে ফেরত পাওয়ার পরে আমরা আমাদের সমস্ত এজেন্ডা যত আমাদের মানে প্ল্যান
সেগুলা মানে আবার কমপ্লিট করার জন্য আমরা আবার যুদ্ধ শুরু করবো। এইটাতে আমি সাইন অফ করবো না, নো পার্মানেন্ট ভিসা। তারপরে হামাস কি বলেছে সেটা তাকে ব্লেম করে না, এই নিজেই বলেছে আবার সে যুদ্ধ শুরু করবে এবং এদেরকে আবার তার আরেকজন জেনারেল বলেছে যে 5 বছর লাগবে কমপক্ষে হামাসকে মোটামুটি ভাবে করতে। আর ইসরায়েলের মানে একজন জেনারেল এই গতকাল অপশন নিয়েছেন, বিদায়ের সময় তিনি বলেছেন আমি জু, কিন্তু এরা যা করছে এটা জুডাইজমের সমর্থন করে না, এরা আমার ধর্ম বিরোধী, নীতি বিরোধী, আদর্শ বিরোধী, মানবতা বিরোধী কাজ করছে প্যালেস্টাইনদের বিরুদ্ধে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও ধন্যবাদ যাচ্ছি ডক্টর নাকিবুর রহমান আপনাকেও। আপনারা দুজনই ভালো থাকবেন। এই ছিল আজকের মতো দেশ বিদেশের সবশেষ খবর জানতে TVN 24 সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিবেশীকে এ বিষয়ে উৎসাহ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।